আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ এবং ভারতের সীমান্তে নিয়মিত পুশ ইন করার জন্য শত শত মানুষকে ভারত জড়ো করেছে এবং এই ঘটনা নিয়ে প্রায় প্রতিদিনই সীমান্তে বিশ্রী রকম পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে। বিজিবি এবং বিএসএফ তারা কখনো কখনো তর্ক বিতর্ক, কখনো কখনো ধাওয়া পাল্টা, এবং এই ঘটনার সঙ্গে কখনো কখনো অমানবিক কিছু দৃশ্যের তৈরি হচ্ছে। এবং সেগুলো এরকম যে ভারত যে পুশিনগুলো করতে চাচ্ছে বাংলাদেশে, সেই পুশিনকে আবার ঠেকিয়ে দেওয়ার জন্য আমাদের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড, বিজিবি তারা আবার কাউন্টার পুশিন করছে, তাদেরকে ফেরত পাঠাচ্ছে। এবং এই দৃশ্যগুলো বাংলাদেশের বিরুদ্ধে যে সকল আন্তর্জাতিক চক্র রয়েছে তারা বাংলাদেশের যে অমানবিক আচরণ এগুলোকে ফুটিয়ে তোলার জন্য ওত পেতে বসে আছে। আমাদের এই ক্ষুদ্র দেশটি নিয়ে আন্তর্জাতিক যে চক্রান্ত, এটি দীর্ঘদিন ধরে চলছে। আজকে মায়ানমার সীমান্তে এরকম পুশিন, এরকম নাটক করে বাংলাদেশের ভিতরে প্রায় 15 লাখ রোহিঙ্গাদেরকে ঢুকে দেওয়া হয়েছে। শেখ হাসিনাকে মানবতার মা বানানো, তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হবে বা তিনি পেতে পারেন। তারপর আমাদের দেশে যে সকল ইসলামী সংগঠন রয়েছে তারা সবাই এখন পিছু টান দিয়েছেন, কিন্তু ওই সময়টিতে সেই রোহিঙ্গা মুসলিম ভাই বোনদেরকে আশ্রয় দিতে হবে, এজন্য সারা বাংলাদেশ থেকে চাঁদা তুলে দলে দলে এই মাদ্রাসা পড়ুয়া ছেলেরা, শিক্ষকেরা তারা কক্সবাজার, টেকনাফ, উখিয়াতে রীতিমতো এখানে গিয়ে এই রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া, তাদেরকে দান খয়রাত করা, এটাকে একটা তাবলিগি কর্ম মনে করে প্রায় জান্নাতুল ফেরদাউস কনফার্ম করে ফেলেছিল। ওই সময়টাতে আমার বেশ কয়েকজন পরিচিত এরকম মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত, তাদেরকে বললাম যে দেখো, তোমরা যে কাজগুলো করছো, তোমরা এই রোহিঙ্গাদেরকে চেনো না, তোমরা এই অঞ্চলের অর্থাৎ আমাদের কক্সবাজার, চট্টগ্রাম এবং আরাকানের যে রাজনীতির ইতিহাস সেটা তোমরা জানো না। ফলে তোমরা এই এখন আবেগ তাড়িত হয়ে যে কাজগুলো করছো, এটা দেশ, জাতি এবং সরকারকে ভোগাবে। ঠিক ওই সময়টাতে 2012-13 এমনকি 16 সালে যখন এই ঘটনাগুলো চলতেছিল, ওই সময়টাতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে আমি একাধিক কলাম লিখে শেখ হাসিনাকে বলেছিলাম যে আপনি যে কাজটা করছেন খুবই অন্যায় করছেন, সীমান্ত সিল করে দিন। আপনি যে কাজগুলো করছেন এটা আপনি সামাল দিতে পারবেন না। এবং শেখ হাসিনার যে দেখুন এখন যে পতন, সেই পতনের মধ্যে যে কারণগুলো রয়েছে তার অন্যতম কারণ কিন্তু এই রোহিঙ্গা। এই রোহিঙ্গাকে ইস্যু করে অবাধে তুরস্কের গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, চীনের গোয়েন্দা সংস্থা, আমেরিকার একেবারে পুরোপুরি মিলিটারি ইউনিট যেভাবে ক্রমাগতভাবে 2016 সাল থেকে আজ অবধি বাংলাদেশে অপারেশন পরিচালনা করছে, ফলে কক্সবাজার, বৃহত্তর কক্সবাজার উপজেলার যে বা জেলার, উপজেলা মানে বলতে ধরেন টেকনাফ উপজেলা এবং কক্সবাজার জেলা, পুরো বৃহত্তর এই অঞ্চল, তার সঙ্গে সঙ্গে পার্বত্য অঞ্চল, সেখানে যে অস্থিরতা শুরু হয়েছে, সেই অস্থিরতার বিপরীতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা ভূমিকা রাখতে পারছে এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন করার সুযোগ আছে। ওই অঞ্চলের ব্যবসা বাণিজ্য, আইন শৃঙ্খলা রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। ওখানে যারা আদিবাসী মানে আমাদের যারা বাঙালি ওই অঞ্চলে কক্সবাজার জেলায়, তারা সবাই বলতে গেলে এখন রোহিঙ্গা হয়ে পড়েছে। আর ওখানে যে সকল রোহিঙ্গা সর্দাররা রয়েছে তারা সেখানকার রাজায় রূপান্তরিত হয়েছে। কাজে যে মিলিটারি পদক্ষেপ নেওয়া দরকার ছিল এবং যে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল সেটা আমরা এখনো পর্যন্ত নিতে পারিনি, কিন্তু আমরা বিদেশিদের ফাঁদে পা দিয়ে ফেলেছি
একটি সীমান্তে, মানে মায়ানমার সীমান্তে। এবার আসুন, ভারতের সঙ্গে যে আমাদের প্রায় ৪,৫০০ কিলোমিটার সীমান্ত রয়েছে, বিশ্বের অন্যতম বৃহত্তম সীমানা। অনেক বড় বড় দেশ রয়েছে, কিন্তু ভারতের সঙ্গে আমাদের যে এই যে ৪,৫০০ যে বর্ডার, কিলোমিটার যে বর্ডার, এরকম বর্ডার পারস্পরিক দুটো দেশের মধ্যে খুব কম আছে। আমার জানা নাই, আমি ইন্টারনেট দেখলে বলতে পারতাম। দ্বিতীয়ত হলো যে এরকম বিশাল বর্ডার, কিন্তু অসম সামরিক শক্তি, অসম কূটনীতি এবং অসম অর্থনীতি এবং অসম সংস্কৃতি, এটি আর বিশ্বের কোনো দেশে নেই। যেমন ধরুন, মেক্সিকোর সঙ্গে ইউএসের যে যাকে বলা হয় সীমানা রয়েছে, তারপর কানাডার সঙ্গে আমেরিকার যে সীমানা রয়েছে, চীনের সঙ্গে ভারতের যে সীমানা রয়েছে, পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যে সীমানা রয়েছে, তো সেই সীমানার যে ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক অবস্থান এবং সীমানার দুই পারে মানুষের মধ্যে যে অন্তমিল, তার বিপরীতে যদি আপনি আমাদের এই ৪,৫০০ কিলোমিটার সীমানার, ভারতের সাথে যে সীমানার, সেখানকার যে বৈরিতা, রাজনৈতিক বৈরিতা, ভৌগোলিক বৈরিতা, মানুষের মন এবং মানসিকতা এবং সংস্কৃতির যে বৈরিতা, এটি অন্য কোনো সীমানায় নেই। ফলে আমাদের এই সীমানা শান্তিপূর্ণ আছে এখনো পর্যন্ত, ৭১ থেকে এখনো পর্যন্ত, কিন্তু এটা অশান্তিতে রূপান্তরিত হতে এবং এটা যে কোনো সময় আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য বুমেরাং হতে ১ মিনিটও সময় লাগবে না। যেটা বলছিলাম যে আমাদের কক্সবাজারের যে সীমানা, এটা এখন মারাত্মক ঝুঁকি, এবং সেই ঝুঁকির কারণে পুরো দুটো রেজিমেন্ট, অর্থাৎ কক্সবাজারে সেনাবাহিনীর যে রেজিমেন্টটা রয়েছে, তারপর পার্বত্য অঞ্চলগুলোতে যে রেজিমেন্টটা রয়েছে, এবং গ্রেটার চট্টগ্রামে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ভিত্তিক যে রেজিমেন্ট রয়েছে, এই পুরোটাই এখন ব্যস্ত রয়েছে বলতে গেলে এই রোহিঙ্গা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। কক্সবাজারে যে গোয়েন্দা সংস্থাগুলোর যত তৎপরতা, আমাদের ওখানে যে পরিমাণে ইনভেস্ট করতে হচ্ছে, ওখানে সরকারের যে সকল কৌশলগত অফিসগুলো রয়েছে, এবং প্রতিটা মুহূর্তে কক্সবাজার বিমানবন্দরে গেলে বা ডিসি অফিসে যারা চাকরি করেন, তারা জানেন যে এখানে কি পরিমাণ ভিআইপি প্রোটোকল তাদেরকে দিতে হয়, যেটি এই রাজধানী ঢাকা শহরে দিতে হয় না। তো এই আপদ আমরা ডেকে এনেছি রাজনৈতিক অপরিপক্কতার কারণে। এখন সেই সমস্যাটা আমরা সামাল দিতে পারছি না, উপরন্তু আমাদের ঘাড়ের উপরে ১৫ লক্ষ লোক এসে আশ্রয় নিয়েছে। এই মরার উপর খাড়া গা হিসেবে আবার বাংলাদেশ ভারত সীমান্তে এখন নতুন করে পুশিন শুরু হয়েছে। কয়জন করতে পেরেছে আমরা আসলে জানি না, কিন্তু ভারত সীমানার ওপারে অন টেস্ট কেসে কয়েক হাজার লোককে তারা জড়ো করেছে, এবং বিচ্ছিন্নভাবে ২০০, ৩৫০ ওভাবে সীমানার ওপারে জড় করে তারা পুশিনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এটা নিয়ে আমাদের বাংলাদেশের আবেগপ্রবণ বাংলাদেশ বিজিবির সঙ্গে রাত দিন সীমান্তের এপারের লোক হাজার হাজার মানুষ সেখানে বিজিবিকে ধাওয়া করছে। বিজিবিকে নয়, বিজিবির সাথে থেকে তারা বিএসএফকে ধাওয়া করছে, আমরা দেখছি। কিন্তু ওপারের মানুষ যে আবার বিএসএফের সাথে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের লোককে যে ধাওয়া করছে, এ খবর তো আমরা জানি না। এবং সীমান্তে সত্যিকার অর্থে কতটুকু হতাহত হচ্ছে, কি পরিমাণ মানুষের এই উত্তেজনার ফলে কাজকর্ম বন্ধ রয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ রয়েছে, এবং এটার আফটার এফেক্ট কি আমরা সেটা জানি না। তবে আওয়ামী লীগ জামানাতে এই সমস্যাগুলো আমরা যখন শুরু হলো, তখন আমরা জানি বা দেখেছি যে আসামের যারা বিজেপি সরকার এবং একই সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী, তারা প্রকাশ্যে বলেছিলেন যে বাংলাদেশের প্রায় ৩০ লক্ষ লোক আসাম এবং সংশ্লিষ্ট আশেপাশের এলাকাতে আছে, 30 লাখ লোক। তারা আরও বলার চেষ্টা করেছিলেন যে দিল্লি, গুজরাট এই সমস্ত এলাকাতে অন্তত 50 লাখ লোক আছে।
পশ্চিমবঙ্গ নাকি আরও 50 লাখ লোক আছে। তাহলে 1,30,00,000 লোক ভারতের দাবি মতো বাংলাদেশি পরিচয়ধারী, তারা এখন ভারতে আছে, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এর মধ্যে আসামের যে সরকার, বিজেপি সরকার, তারা পণ করেছিল যে এই 30 লাখ লোককে তারা ঠিক আলাদা করে তাদেরকে একটা ক্যাম্পে, কনসেন্ট্রেশন ক্যাম্পে, যেভাবে রোহিঙ্গা ক্যাম্প, ওইরকমভাবে তাদেরকে আলাদা ক্যাম্প তৈরি করে সেই ক্যাম্পে রাখা হবে এবং সময় এবং সুযোগ মতো বাংলাদেশে যেভাবে বিহারি ক্যাম্প আছে, যেভাবে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প আছে, এইভাবে আসাম বাঙালি একটা ক্যাম্প তৈরি করবে এবং সেখানে যে সকল বাঙালি আছেন যারা সন্দেহভাজন, যাদের আইডেন্টি কার্ড নেই, বা ভারতের বিজেপি সরকার, আসামের সরকার মনে করছে যে এই 30 লাখ লোক তাদের পরিচয়পত্র থাকলেও তাদেরকে সেই পরিচয়পত্র বঞ্চিত করে বাংলাদেশে ফেরত পাঠাবে এবং তাদেরকে সেই ক্যাম্পে জড়ো করা হচ্ছিল বা হবে। এই খবর আমরা আওয়ামী লীগ জামানাতে শুনেছি, কিন্তু যেহেতু আমরা মনে করেছি যে ভারতের সাথে আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক, কাজে এটা শেষ পর্যন্ত আসলে হবে না। অন্যদিকে মমতা ব্যানার্জির সঙ্গে শেখ হাসিনার একটা মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল। এমনি উপরে দিদি, হাসিনাজি, এই ধরনের খুব কোলাকুলি হতো, কিন্তু যেহেতু নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার খুব ভালো সম্পর্ক ছিল, এই জন্য মমতা ব্যানার্জি তার সঙ্গে একটা দূরত্ব বজায় রাখতেন এবং শেখ হাসিনার পতনে পশ্চিমবঙ্গ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশে যে সকল ইসলামিস্ট গ্রুপ রয়েছে তাদের সঙ্গে মমতা ব্যানার্জির নিদারুণ একটা সম্পর্ক ছিল এবং ওখানকার মুসলমানদের সঙ্গে মমতা ব্যানার্জির একটা ভালো সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা এখন বুমেরাং হয়েছে, মমতা পরাজিত হয়েছে, তার দল ভেঙে টুকরো টুকরো হয়েছে এবং সে নিজেও নির্বাচিত হতে পারেনি। অন্যদিকে বিজেপি, শুভেন্দু যেভাবে আসছে এবং সেখানে তিনি যেভাবে মুসলমানদেরকে সেখানে অত্যাচার শুরু করেছেন এবং সেখান থেকে যেভাবে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হচ্ছে, এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে সীমান্তগুলো রয়েছে সেখানে রীতিমতো যুদ্ধের যে অবস্থা সেটা তৈরি করে ফেলেছে। আর এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা যতটুকু জেনেছি সেটা হলো সীমান্তে সর্বোচ্চ সৈন্য সমাবেশ ঘটিয়েছে বাংলাদেশ। বলা হচ্ছে যে 60,000 বিজিবি তাদেরকে শুধু সীমান্তে মোতায়েন করা হয়েছে। এটা রীতিমতো যুদ্ধ অবস্থা। অন্যদিকে বাংলাদেশের যে চিফ হুইপ, সংসদের চিফ হুইপ, তিনি বলেছেন যে 1000 বেড বিশিষ্ট এরকম 5টা না 7টা হাসপাতাল করার জন্য চীনের সঙ্গে ইতিমধ্যে সরকার চুক্তি করেছে। ইট মিন যে সকল এলাকাতে হাসপাতাল করা হবে, চীনকে বাংলাদেশ এখানে একটা এক্সেস দিতে চাচ্ছে। ভারত যখন এটা বুঝে গেছে যে বাংলাদেশে তারেক জিয়ার যে নেতৃত্বে যে সরকার, সেই সরকার মোটামুটি চীনকে একটা বিরাট করিডোর দিয়ে দিচ্ছে, আর সে কারণে উত্তরবঙ্গকে কেন্দ্র করে চীন সেখানে রীতিমতো যে মাস্টার প্ল্যান করছে সেটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য ভারত রণ উন্মাদনা শুরু করেছে। আমাদের পুরো উত্তরবঙ্গের যে সীমানার ওপারে ভারত মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, বিমান, জঙ্গি বিমান, তাদের যে আর্টিলারি এবং সৈন্য সমাবেশ, যেটাকে পদাতিক সৈন্য বলা হয়, সেটা তারা ইনুস জমানা থেকে সেখানে জড়ো করেছে এবং ভারতের সেনাবাহিনীর প্রধান নিয়মিতভাবে পশ্চিমবঙ্গে অফিস করছেন। অজিত দোভাল নিয়মিতভাবে পশ্চিমবঙ্গে অফিস করছেন। এই যে যে জিনিসগুলো চলছে, সেই জিনিসগুলো আমাদের পুরো সীমান্ত অঞ্চলে একটা যুদ্ধের উন্মাদনা ছড়িয়ে দিয়েছে। আমরা কি এখন প্রশ্ন যে আমরা কি এই মুহূর্তে কালক্ষেপণ করব, ভারতের সঙ্গে আত্মসমর্পণ করব, চীনের সঙ্গে আমরা কৌশলগত সম্পর্ক স্থাপন করব, পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক স্থাপন করব, আমেরিকাকে এখানে অ্যাক্সেস দেব, নাকি কি করব? এই মুহূর্তটি বর্তমান সরকারের জন্য একটি অ্যাসিড টেস্ট। সরকার যদি টিকতে পারেন, খেলতে পারেন, তাহলে সরকার আগামী 10, 15, 20 বছরের জন্য টিকে যাবেন। আর যদি সরকার টিকতে না পারেন, তাহলে আগামী 3, 4, 5, 6 মাস, মানে এই 2026 সনের মধ্যে সরকারকে বিপদে ফেলার জন্য ভারতের পক্ষ থেকে, মায়ানমারের পক্ষ থেকে সর্বোচ্চ তাপ এবং চাপ
প্রয়োগ করা হচ্ছে। মহান আল্লাহ জানেন আমাদের তকদিরে কী আছে, আমাদের কপালে কী আছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।